নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী প্রভানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় 1968 সাল থেকে। সেই সময় আমি বেলুর বিদ্যামন্দিরে, ইতিপূর্বে তিনি রাজকোট থেকে বেলুর মঠে এসে মঠ ও মিশনের অন্যতম সহসম্পাদক হিসেবে যোগদান করেছিলেন। তার হাসি মুখখানি দেখবার জন্য এবং তার মিষ্টি কথা শুনবার জন্য সবার আগ্রহ দেখবার মতো ছিল। এর পশ্চাতে ছিল তার অসাধারণ স্মৃতিশক্তি, যে শক্তি চমক লাগানো ছিল। একটা দৃষ্টান্ত দেওয়া যাক। 1997 সালের প্রথম দিককার ঘটনা। একদিন বাগবাজারের বিখ্যাত দত্ত পরিবারের ব্রহ্মগোপাল দত্ত এসেছিলেন মঠ দর্শনে। তাকে নিয়ে গেলেন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে। মহারাজকে প্রণাম করে তিনি নিজের পরিচয় দিতেই মহারাজ বলে উঠলেন, আমি তোমার মেজদাদার সঙ্গে স্কুলে পড়তাম, তখন 2nd ক্লাসে পড়তাম। প্রায়ই তোমাদের বাড়ি যেতাম। প্রতি শনিবার তোমাদের বাড়িতে ভাগবত পাঠ হতো। ভাগবতের পণ্ডিত মঙ্গলাচরণ করে স্বরচিত একটি কবিতা বলতেন। ব্রহ্মগোপালবাবু কবিতাটি জানতে চাইলে মহারাজ প্রথমে একটু থেমে থেমে তারপর সাবলীলভাবে সব কবিতাটি বলে গেলেন। ব্রহ্মগোপালবাবু শুনে তখন তাঁর বয়স 86 আর মহারাজের 97। মহারাজ কবিতাটি 15-16 বছর বয়সে শুনেছিলেন। কবিতাটির মান সেরকম উঁচুও নয়, অথচ সেটি তাঁর স্মৃতিভাণ্ডারে উজ্জ্বল হয়ে রয়েছে। মহারাজের ঘর থেকে বেরিয়ে এসে ব্রহ্মগোপালবাবু আমাকে ধরলেন যে কবিতাটি লিখে দিতে হবে। পরদিন সকালে মহারাজের সঙ্গে দেখা করে তাঁর কাছ থেকে শুনে কবিতাটি লিখে নিলাম আর ব্রহ্মগোপালবাবুকে পাঠিয়ে দিলাম। দীর্ঘকাল তাঁর নিকট সান্নিধ্যে বাস করার সৌভাগ্য হয়েছিল। তার সম্বন্ধে কত কথাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্মৃতির ভাঁজে ভাঁজে। স্মৃতি বোঝায় নৌকা পাড়ে এসে পশ্রা নাবাতে চাইছে, কিন্তু বেশি কিছু নাবানো চলবে না নানা কারণে। মনে রাখতে হবে, মহারাজ নিজে পরিমিত বোধ গুণটির উপর জোর দিতেন। তার চরিত্রে সহনশক্তি, প্রত্যুৎপন্নমতিত্ব আর সেই সঙ্গে হিউমারের সমাবেশ আমাকে মুগ্ধ করেছিল। একটি ঘটনা বলা যাক। স্বামী ভূতেশানন্দজি মহারাজ অমরনাথ দর্শনে গিয়েছিলেন। 1 অগস্ট 1978 তিনি অমরনাথ দর্শন করেন। ফেরার পথে শ্রীনগরে হৃদযন্ত্রের গোলযোগ ধরা পড়ে। দিল্লিতে খবর আসে। দিল্লি আশ্রমে তখন অধ্যক্ষ পূজনীয় বুধানন্দজি, তিনি তখন চেন্নাইয়ে ছিলেন। আমি দিল্লি আশ্রমে অতিথি ছিলাম। ডাক্তার অ্যাম্বুলেন্স নিয়ে 5 অগস্ট সকালবেলা আমরা এয়ারপোর্টে হাজির হলাম। সেবক শিখরেশ মহারাজকে নিয়ে মহারাজ প্লেন থেকে নামতেই ডাক্তার ইসিজি ও অন্যান্য পরীক্ষাদি করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে মহারাজকে হাসপাতালে ভর্তি করবার দরকার নেই। মহারাজকে নিয়ে এখন আশ্রমেই যাওয়া হবে। গরমকাল, তখনও নূতন সাধুনিবাস তৈরি হয়নি। কোনো শীততাপ নিয়ন্ত্রিত ঘর তখন ছিল না। মহারাজ বুধানন্দ মহারাজের ঘরে, অর্থাৎ আশ্রমের আদি বাড়িটির নিচে তলার ঘরটিতে থাকতেন। পরদিন স্নানের ঘরের দরজা বন্ধ করে মহারাজ স্নান করছিলেন। পা পিছলে পড়ে যান। একবার তার চিৎকার শোনা গেল। দরজা ভেঙে ঢোকা হলো। ছোট স্নানের ঘর, মেঝেতে প্রচুর রক্ত। তার মুখ বুক রক্তে ভেসে যাচ্ছে। খবর পেয়ে 2জন ডাক্তার ছুটে এলেন।
মহারাজের মাথার ওপরে চামড়াটা ফেটে গিয়েছিল। 8টা সেলাই করতে হলো, মাথা জুড়ে ব্যান্ডেজ, প্রচুর ইঞ্জেকশনও দেওয়া হলো, ইসিজি করা হলো। আমরা সবাই দুশ্চিন্তায় সন্ত্রস্ত, আর তিনি নির্বিকার। কখনো কখনো ফষ্টি নষ্টি করে আমাদের দুশ্চিন্তাকে লঘু করে দিচ্ছিলেন। নিজেকে নিয়ে হিউমার উচ্চাঙ্গের সেই হিউমারে তিনি ছিলেন পারদর্শী। চিন্তার আবর্জনাকে দূরে ফেলে দিতে সেই হিউমার অব্যর্থ ওষুধের কাজ করত। যতকাল পর্যন্ত তার অর্জিত অধিকার, ততকাল পর্যন্ত তিনি পৃথিবীতে জন্ম নিয়ে থাকেন একটা উদ্দেশ্য সাধনের জন্য। আবার স্বামীজি বলেছেন যে পুনরায় শরীর ধারণ না করা পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে বিরাজ করবেন। এ কথাও বোঝা কঠিন। তিনি বেলুড় মঠেই আছেন, বেলুড় মঠেই থাকবেন। তিনি অপরের সঙ্গে সদালাপ করতে ভালোবাসতেন, কিন্তু তার কথাবার্তার মধ্যে তা ধর্মশাস্ত্র নিয়েই হোক বা কোনো ভ্রমণ কাহিনী নিয়েই হোক, লক্ষ্য করেছি তার সদা জাগ্রত চেতনা। সেই জন্যই বোধ করি তিনি তার শ্রোতাদের চাহিদা সহজেই মেটাতে পারতেন। তার কথাবার্তা তাদের হৃদয় স্পর্শ করত। আশ্চর্যের বিষয়, আমার এই ধারণার সঙ্গে চমৎকার মিল দেখতে পেয়েছিলাম ইংল্যান্ডের ডাক্তার নেভিল ক্রাসনারের। তিনি এসেছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্বাস্থ্য সমস্যার জন্য এবং তার পরীক্ষা এবং তাকে পরামর্শ দেবার জন্য। মহারাজকে দেখার পর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের প্রেসিডেন্ট মহারাজকে কেমন দেখলেন? তিনি অন্যান্য কথার মধ্যে মন্তব্য করেছিলেন, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার মানসিক ও বৌদ্ধিক অ্যালার্টনেস। তার মতো বয়সে এমন অ্যালার্টনেস বাস্তবিকই বিরল। আমি দেখে অবাক হয়ে গেছিলাম। আরও একটি বিষয় বলতে ইচ্ছে করে, দেখেছি যখনই তিনি তার মন্ত্রগুরু স্বামী শারদানন্দজি সম্পর্কে কিছু লিখছেন বা বলছেন, তখনই তিনি শারদানন্দজির ওপর শ্রী শ্রী মায়ের প্রভাব, স্পষ্ট বোধগম্য প্রভাবের বিষয় জোর দিয়ে বলেছেন। তার কারণ সম্ভবত দুটি। তিনি পূজনীয় শারদানন্দজির ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর। সেই সময়ে শারদানন্দজিকে দেখে তার মনে হতো ঠিক শ্রী শ্রী মা যেন বসে আছেন। তিনি শ্রী শ্রী মাকে স্থূল শরীরে দেখেছিলেন দুবার। প্রথমবার শুধু শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দেখবার সৌভাগ্য মহারাজের হয়েছিল, আর দ্বিতীয়বার শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর। শ্রী শ্রী মাকে দেখার অতৃপ্ত আকাঙ্ক্ষা হয়তো শ্রী শ্রী মায়ের একনিষ্ঠ সেবক শারদানন্দজির মধ্যে বারবার শ্রী শ্রী মাকে তিনি খুঁজতে চেয়েছিলেন। স্মৃতিভাণ্ডার নাড়াচাড়া করতে গিয়ে কত কিছু স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে মনের আয়নায়। সেগুলি দেখতে দেখতে ও ভাবতে ভাবতে স্বামী ভূতেশানন্দজি মহারাজকে আবার যেন খুব কাছে পেলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।